রুবির ফোনটা দেখে মুখে বিরক্তি চলে আসে ইরফানের। ফোনটা সে ইচ্ছে করে রিসিভ করেনি, তাই রবি ফোন দিয়েছে, দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। এই যাবৎ 10 বার ফোন দিয়ে ফেলেছে, তাই বাধ্য হয়ে ইরফান ফোনটা রিসিভ করে নেয়। হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? ফোন ধরতে তোমার এতক্ষণ লাগে? আমি কি আপনার ফোনের আশায় বসে আছি নাকি? তা কার আশায় বসে আছো? তোমার আরেক বইয়ের দিকে? তোমার মতো আজাইরা কাজ নাই আমার, ওকে? কাল শুক্রবার আমায় এসে নিয়ে যাবা। কেন? যেমন গেছো তেমনই আসবা। আর হ্যাঁ, আমি গ্রামে আসছি। বাহ বাহ, আমি নিয়ে আর এই সুযোগে? এই সুযোগে মানে কি? এই সুযোগে কয়বার গেছো তার সাথে বিছানায়? তোমার মতো থার্ড ক্লাস চিন্তা ভাবনা নিয়ে আমি কিংবা সে বসে নেই। অন্তত জরুরি কাজে গ্রামে আসছি, আর সেও আসছে আমার সাথে। বাসরটা পারলে করে নিও। হ্যাঁ করব। তোমার সমস্যা? তোমার সাথেও তো করি, এখন না হয় তার সাথেও করলাম। করো। তোমার মতো পুরুষ কয়জন আছে যে একসাথে দুইটাকেই খায়? শাট আপ, ইউ ফুল। লজ্জা করে না নিজেকে এত সস্তা বানাতে? এই, তোরা কি খাওয়ার জিনিস যে আমি খাই? আর হ্যাঁ, এগুলো এখন বললে তো বলতে হয়, জানতিস তো যে আমি বিবাহিত। আমি বিবাহিত জেনেও কেন প্রেম করেছিস? কেন ফাঁদে ফেললি? খবরদার তুই তুকারি করবা না। চুপ, একদম চুপ। ফোন দিবি না আপাতত। এসব বলে লাইন কেটে দেয় ইরফান। বেলি এতক্ষণ পাশের রুম থেকে সব শুনতে পেয়েছে, আর সে বুঝেও গেছে কে ফোন দিয়েছে। ভাগ্য ভালো ছিল বেলির মা বাহিরে ছিলেন। বেলি আর তারপর ইরফানের সামনে যায়নি। ইরফান মোবাইলের ফ্লাইট মোড অন করে মোবাইল চার্জে ফেলে রাখে। বেলিও এই সুযোগে বাহিরে চলে যায়। গ্রামের কিছু চাচি মামি খালা ভাবিরা উঠানে বসা ছিল। বেলির দিকে তারা ঠাট্টা জুড়ে দেয়। তাদের মধ্যে একজন ভাবি বেলিকে ইঙ্গিত করে অনেক প্রশ্ন করে, যা সব মজার ছিল। কিরে বেলি, স্বামীরে পাই আমাগরে ভুইলাই গেছস? না গো ভাবি, কাউরে ভুলি নাই। কইলেই হইল, মানুষ তো একটা ফোনও করে। ভাবি আমি মোবাইল চালাই না গো। কস কি, জামাই মোবাইল দেয় নাই? দিতে চায়, আমি নেই না, প্যারা লাগে। ওই বেলি, যে চাচি 1 বছর হইয়া যাইতেছে, নানি কবে বানাবি? কথাটা শুনে বেলির মনটা হাহাকারে ছেয়ে যায়। অপরদিকে গেঞ্জি বার ট্রাউজার বের করে পরে ইরফানও ঘর থেকে নামছে। এমন সময় এই কথাটা ইরফানেরও কানে যায়। সে সেখানেই দাঁড়িয়ে যায়। বেলির দিকে তাকিয়ে আছে সে। বেলি একদম স্তব্ধ হয়ে আছে, কোনো কথা বলছে না, চুপ করে আছে। বিয়ের পরে যার কপালে স্বামী সুখের বদলে জুতার বাড়ি জুটে, তার কি সন্তান সুখ মানায়? আমার স্বামীটাই তো আমার নাই, সে তো অন্যের। যে আমার না, তার কাছে সন্তান চাই কিভাবে? আর আমার নিজেরই তো ভরসা নাই, আজ আছি কাল নেই। এর মাঝে অনাগত ভবিষ্যতের কথা ভাবাও উচিত না। একটা প্রাণকে আনতে হলে দুটো প্রাণীর মিলন লাগে, যে সেই দুটো প্রাণীরই তো মিল নেই, সেখানে সন্তান কামনা করি কিভাবে? বেলি ভাবনার মাঝে সেদ পরে আরেক ভাবির ডাকে। ও বেলি। হ্যাঁ, তা তোর স্বাস্থ্য এমন কেন? কেমন ভাবি? অসুস্থ অসুস্থ মনে হয়। কত রাত ঘুমাও না? না ভাবি, ঠিকই তো আছি। নাকি আমাকে জামের রাতে ঘুমাইতে দেয় না? কথাটা বলে সবাই একসাথে হেসে ওঠে। বেলি বুঝেও চুপ করে আছে। অপরদিকে ইরফান দূর থেকে সবটাই শুনতেছে, যা বেলি দেখেনি। ওই বেলি। হ্যাঁ, কও না কি, জামাই রাইতে কেমন আদর করে? আচ্ছা, তাও কইতাম এখন। আমরা শুনি। তাইলে শুনো, রফিক ভাই যেমনি রাতে আন্দারে তোমার আদর করে, তার থেকে আর 1000 গুণ বেশি আদর আমার জামাই করে। তবে আমার ঘরে আন্দার থাহে না, আলো থাহে। বুঝলা কিছু? বেলির এমন কথায় সেইভাবেই একদম চুপ হয়ে যায়। ইরফান বেলির মুখে এমন কথা শুনে আকাশ হয়ে যায়। বেলি এমন কথাও বলতে পারে, যা তার সম্পূর্ণ অজানা ছিল। অবশ্য বেলি এই কথাটা দিয়ে কি বুঝিয়েছে তা ইরফান খুব ভালোভাবে বুঝে গেছে। বেলি সঠিক জায়গায় সঠিক কথাটাই বলেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি, শুধু ইরফান ছাড়া। ইরফান সেখান থেকে বেলিকে ডাক দেয়। বেলি। ইরফানের গলার আওয়াজ পেয়ে সবাই ঘরের দরজার দিকে তাকায়, সাথে বেলিও। সবার এইভাবে তাকানো দেখে ইরফান কিছুটা হলেও লজ্জা পেয়ে যায়। তবু আবার বেলিকে ডাক দেয় সে। বেলি, একটু রুমে আসো তো। এটা বলে ইরফান ঘরের ভেতরে চলে যায়।
ইরফানের ডাকে বেলির কলিজার পানিটুকু শুকিয়ে যায়। সে ভাবছে তার কোনো অন্যায় হয়ে গেছে নাকি হঠাৎ এইভাবে ডাকছে। এখন যদি এখানে মারধর করে তাহলে তো ওর মা এইসব সহ্য করতে পারবে না। তার থেকে বরং গিয়ে ওকে শান্ত করার জন্য আপাতত তাকে ঘরের ভেতর যেতে হবে। বেলি সেখান থেকে উঠে ঘরের ভেতর চলে যায়। যে কিছু বলবেন? ওনারা কী সব বলতেছে? তেমন কিছু না। আর ওইটা কি বললা? কোনটা? 1000 গুণ বেশি আদর আদর আমার জামাই করে। তবে আমার ঘরে আন্ধার থাহে না, আলো থাহে। এইটা তাহলে কি বলা উচিত ছিল? আমি তো মিথ্যা বলি নাই। সত্যি কি বললা তাহলে? রফিক ভাই অনেক ভালো মানুষ, বউকে অনেক ভালোবাসে। শহরে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, মাসে একবার বাড়ি আসে। আর যতদিন থাকে ততদিন সকালে নাকি ভাবির চুল ভেজে থাকে, এখনও থাকে। এখন প্রশ্ন হলো আমি কেন এই কথা বললাম? হ্যাঁ, আপনিও তো আমাকে আদর করেন, তবে রফিক ভাইয়ের মতো না। আপনার আদরগুলোতে আমার দম বন্ধ হয়, আবার রফিক ভাইয়ের আদরেও ভাবির দম বন্ধ হয়। তফাৎটা কই জানেন? রফিক ভাইয়ের আদরে ভাবির দম বন্ধ হয় সুখের তাড়নায়, আর আপনার আদরে আমার দম বন্ধ হয় যন্ত্রণার তাড়নায়। ভাবি সুখ পায় উষ্ণ স্পর্শে, আর আমি সুখ পাই আপনার হাতের থাপ্পড়, লাথি খুশিতে। হলো না এটা আদর? বলেন। বাহিরে চাচি বলল তাদের নানি বানাবো কবে। আমি তো আর বলতে পারি না সেই সুখটা আমার জন্য না, কারণ আমার কাছে তো আমার মানুষটাই নেই। আমি তো আর বলতে পারি না যে আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রী নিয়ে সুখে আছে। আমি তো আর বলতে পারি না যে আমি স্বামীর ঘরের বান্দির মতো থাকি। বলেন কিভাবে বলি? আজ ইরফান স্তব্ধ। বেলি তার কথা দিয়েই বুঝিয়ে দিয়েছে সে তার প্রতিটা দিন কতটা যন্ত্রণার মধ্যে দিন পার করে। বেলি কথাগুলো বলে বেরিয়ে যায়, আর ইরফান সেখানেই বসে থাকে। সব কিছু আগে থেকেই এলোমেলো ছিল, আজ আরও গোলমেলে লাগছে তার কাছে। রাত প্রায় 11টার ওপর বাজে। বেলির মা তার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছে মেয়ে জামাইয়ের জন্য ততটুকুর বেশি আয়োজন করেছেন। ইরফান ছোটবেলাতেই মাকে হারিয়েছে। আজ মা থাকলে হয়তো এতটা উচ্ছন্নে যেত না সে। আজ মা থাকলে হয়তো সেও বুঝতো একজন নারীর কাছে তার স্বামীর মূল্য কতটা, আর একজন স্বামীর কাছে তার স্ত্রীর মূল্য কতটা। নিজের মেয়েকে আর মেয়ে জামাইকে একসাথে বসিয়ে খাওয়াচ্ছেন তিনি। ভাতের লোকমা মুখে দিয়ে ইরফান বুঝে যায় বেলি এত ভালো রান্না কার কাছ থেকে শিখেছে। অসম্ভব ভালো রান্না করেছে বেলির মা। ইরফান চুপচাপ খেয়ে উঠে চলে যায় রুমে। ইরফান চলে গেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন বেলির মা। মেয়ের মুখের আগের মতো আর হাসি নেই। তার বেলি ফুল কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে দিন দিন। বেলি ফুল, হ্যাঁ তুই ভালো আছিস তো মা? হ্যাঁ মা, আমি ভালো আছি। জামাই ভালোবাসেনি রে মা? অনেক মা, সে আমায় অনেক ভালোবাসে। যাক আলহামদুলিল্লাহ। একটা কথা কইতাম। কও না মা। বেশি দেরি হইলে আর বাচ্চা কাচ্চা হয় না রে মা, এবার একটা বাচ্চা নিয়ে আনে। মায়ের মুখে একই কথা শুনে দমে যায় বেলি। কি করে বোঝাবে সে? সে স্বামীর ঘরে থেকে অনিশ্চিত ভবিষ্যৎ তার। মায়ের মুখের দিকে তাকিয়ে বেলি স্মিত হেসে বলে, মা আগে ঢাকা ফিরি, তারপর ভাববো কেমন? আচ্ছা। মা ময়নার কি খবর গো? বিয়া হয়েছে, শ্বশুর বাড়িতে থাহে। জামাই মাসাল্লাহ অনেক ভালো, ঠিক আমার মাইয়ার জামাইয়ের মতো। সুখে আছে তাই না মা? শ্বশুরবাড়ির সবাই অনেক ভালা। ও, ময়না বেলির খুব ভালো একজন বন্ধু। স্কুলে একসাথে পড়াশোনা তাদের, কলেজেও সেম। শুধু বেলি পরীক্ষা দেয় নাই, আর ময়না পরীক্ষা দিয়েছে। ময়নারও বিয়ে হয়েছে। তার সাথে দেখা করার খুব শখ বেলির। রাতের অন্ধকারটা বড্ড দ্বিধা জাগায় মনে। দিন শেষে এই রাতটাই আছে যার কাছে একা নিঃসঙ্গ মনটা ভিখারি হয়ে রয়ে যায়। সারাদিন কি কি করা হয়েছে আর কি কি করা হয়নি তার হিসাব নিকাশগুলো এই রাতের বেলাতেই খুব মনে পড়ে। আজ ইরফানের চোখে ঘুম নেই। আজ বেলি তার পাশে শুয়ে আছে, তবুও তার চোখে ঘুম নেই। গ্রামে এসে দুজন আলাদা ঘুমালে সবার নজর কাড়বে এই জিনিসটা। আর এইসব ব্যাপারগুলো সবার নজরে একটু বেশিই পড়ে। বেলি ওই দিকে মুখ করে শুয়ে আছে, কিন্তু বড্ড অস্থির লাগছে নিজের কাছে বেলির। চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে তার, তবে নিঃশব্দে। কি আছে তার কপালে? কিভাবে পাড়ি দেবে বাকি জীবনটা? সবে তো মাত্র জীবনের শুরু, তার উপর আবার আজ রুবির ফোনের আলাপ পেয়ে মনটা ছোট হয়ে গিয়েছে তার। হয়তো এবার ঢাকা গেলে আবারও শুরু হবে আগের মতো।
যন্ত্রণাগুলো চাপা, কিন্তু অনেক কষ্টে। না পারা যায় কাউকে বলতে, না পারা যায় কাউকে দেখাতে, শুধু পারা যায় নিজের বুকের মাঝে লুকিয়ে রাখতে। পরদিন সকাল থেকেই সব রান্নার আয়োজন করা হয়। ইরফান আর তার বাবা রহমান আলী সবটা তদারকি করেছে। বেলি আজ ঘর থেকে বের হয়নি। ঢাকাতে কোরআন শরীফে ২৭ পারা শেষ দিয়ে আসছিল। আজকে হুজুরদের মিলাদের সাথে সেও বাকি ৩ পারা পড়ে শেষ দিয়ে কোরআন খতম করে বাবার আত্মার শান্তির জন্য দোয়া চাইবে। সকাল সকাল মায়ের সাথে সব কাজ শেষ করে গোসল দিয়েই আগে ১০ রাকাত নফল নামাজ আদায় করে তারপর কোরআন শরীফ নিয়ে বসে যায় বেলি। গুনগুন করে কোরআন শরীফ পাঠ করে বেলি। এর মাঝে কয়েকবার ইরফান রুমে এসেছিল দরকারে। যতবার এসেছে ততবারই দেখেছে বেলি কোরআন পাঠ করতেছে। কোরআন পাঠ শেষ করে জোহরের পরে নামাজ আদায় করে তারপর বেলি রুম থেকে বের হয়। এদিকে বেলিকে দেখে বেলির মা বলে, বেলি ফুল। হ্যাঁ মা। জামাই ডাকে। আচ্ছা। মায়ের কথায় ঘরের সাইডে যায় বেলি। গিয়ে দেখে ইরফান সেখানে দাঁড়িয়ে আছে। বেলিকে দেখে ইরফান বেলির সামনাসামনি হয়ে দাঁড়ায়। বেলির চোখ মুখে ফুলে একাকার। হয়তো আজকেও কেঁদেছে মেয়েটা। আসলেই আজ বেলি অনেকক্ষণ কেঁদেছে। আজকের দিনেই বেলির বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তাই কষ্টগুলো আবারও মনে পড়ে গেছে তার। খতম হয়েছে? জি। কান্না করছিলাম? না। বরাবরের মতো এবারও এড়িয়ে যায় বেলি। তাই ইরফানও আর জোরাজুরি করে নাই। হুজুরা চলে আসবে। আমি আর বাবা আর পুরুষদের খাওয়াবো। তুমি মহিলার বাচ্চাদের দিকটা দেখো। জি আচ্ছা, জি আচ্ছা বলে মাথা নাড়ে বেলি। এবারও ইরফান বেলির মুখের দিকে চেয়ে আছে। পুরো মুখটাই মায়াবী, একদম শান্ত। ওর মতো হয়তো ওর চোখের পানিগুলো ঝরতে তাড়াহুড়ো করে না। ওর মতোই শান্ত হয়ে ঝরে। বেলি সেখান থেকে বলে যায়। সবাই খানার কাজে লেগে যায়। বেলি সবাইকে বেড়ে দিচ্ছে। হঠাৎ করে কে একজন পেছন থেকে ডাক দেয়, বেলি। জোরে ডাক দেয় বেলি পেছনে তাকায়, দেখে ময়না দাঁড়িয়ে আছে। নিজের প্রিয় বান্ধবী, যার কথা কাল রাতেও সে তার মাকে বলল, আজ সেই বান্ধবী তার সামনে দাঁড়িয়ে আছে। বেলি দ্রুত হেঁটে গিয়ে ময়নাকে জড়িয়ে ধরে, আর ময়না পরম ভালোবাসায় জড়িয়ে নেয় বেলিকে। কেমন আছিস বেলি ফুল? আমি ভালো আছি। তুই কেমন আছিস ময়না পাখি? আমিও আলহামদুলিল্লাহ। বিয়ে করে রানী হয়ে গেছিস। তুইও তো কম রানী হোস নাই। আয় খেতে বস। আজ আমি নিজে ভাত ভেড়ে খাওয়াবো তোকে। খাবো। তোর সাথে অনেক কথা আছে। তোর জামাই কই? আছে। তুই আয় না, বস। বসবো। অনেক কথা আছে তোর সাথে। আচ্ছা শুনবো। আগে খেতে বস। ময়না অনেক তারা দিচ্ছে বেলিকে। হয়তো খুব জরুরি কথা ছিল তার। তাই কোনো রকম খেয়ে বেলিকে নিয়ে বাড়ির পাশের পুকুর ঘাটে নিয়ে যায় ময়না। জানিস কি হয়েছে? কি? সে ফোন দিয়েছিল আমারে। কে? রাজু ভাই। নামটা শুনে বেলির বুকে একটা পাহাড় পড়ে যায়। এমনিতেই তো সে মরে আছে। তার উপর ময়না এসে খাড়ার ঘাটা দিয়েই দিল। সেই সময় বেলির পায়ের নিচ থেকে মনে হচ্ছিল সব মাটি সরে যাচ্ছে। চোখ থেকে আপনা আপনি গাল বেয়ে 2 ফোঁটা পানি পড়ে যায় বেলির। নামটা শুনেই থপ করে পুকুর ঘাটে বসে পড়ে বেলি। আজ প্রায় 10 মাস পর রাজুর কথা আবার মনে পড়ল বেলির। নিঃশব্দ মুখে শান্ত চোখ জোড়া বেয়ে ক্রমাগত পানি গড়িয়ে যায় গাল বেয়ে বেলির। সারাদিনের পর ক্লান্ত শরীরটা তার এই কথাটার জন্য প্রস্তুত ছিল না। এমন সময় ময়না আবারও বলে ওঠে, আমি তো পুরাই অবাক হয়েছিলাম ফোন পায়া। কি কইল সে? তোর কথা জিগাইছে। কি? শুনলাম বেলির বিয়ে হয়েছে। বেলি কি এখন ঢাকা থাকে? এসব বলল। কি বললি তুই? আমি বলেছি আমি সঠিক জানি না। ভালো করছিস, কখনো বলিসও না। তার কাছে হয়তো ভালোই থাকতি তুই। জানিস, চাকরি করে একটা, অনেক ভালো টাকা বেতন পায়। আমি এখন অন্যের বউরে। এসব শোনাও গুণা। জেনে শুনে গুণা কিভাবে করি? 10 মিনিট কথা বলেছিল, 7 মিনিটই তোর কথা বলল। আমার কথা কখনো বলিস না। তার সামনে কখনো হয়তো যাইতে পারবো না। এটা রাখ। কি এটা? রাজু ভাইয়ের নাম্বার। এটা আমার কোনো কাজেই লাগবে না। বাদ দে। রেখে দে বেলি। যদি কখনো ভালো লাগে কথা বলে নিস। এটা বলে ময়না কাগজের টুকরোটা বেলির হাতে দিয়ে দেয়। তারপর বেলির সাথে আরও কিছুক্ষণ কথা বলে ময়না বিদায় নেয়। বেলি তখনও ঘাটে বসা। আসর আজান পড়ে যায়। কানে আজানের আওয়াজ পেতেই
লাফিয়ে ওঠে সে। তাড়াতাড়ি বাড়ির দিকে যায়। আজ সন্ধ্যার পর হয়তো তাকে শ্বশুরবাড়িও যেতে হবে, কারণ রহমান আলী চান এক রাত তার কাছেও থাকবে তার ছেলে আর ছেলের বউ। বাড়ি এসে নিজের রুমে যায় বেলি। ইরফান তখন ওই দিক ফিরে শুয়ে আছে। আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে মানুষটা, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে বেলিও চুপচাপ কোনো শব্দ ছাড়া কাজ করে। আস্তে করে নিজের পার্সের মধ্যে ময়নার দেয়া কাগজের টুকরোটা রেখে দেয়। তারপর অজুর উদ্দেশ্যে বেরিয়ে যায় রুম থেকে। কলপার থেকে অজু করে ঘরে এসে নামাজ আদায় করে নেয় বেলি। সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নেই। বেলি সব গুছিয়ে নিয়েছে। কালকেই আবার ঢাকা ফিরতে হবে তাদের। আবার সেই বন্দি জীবন, নিজের স্বামী আর সতীনের সংসারে ফিরতে হবে তাকে। অপরদিকে রাজুর কথা বারবার মনে পড়ে যাচ্ছে। এদিকে ইরফানও খেয়াল করছে বেলি কেমন জানি চুপচাপ হয়ে গেছে, কিন্তু সে কিছু বলেনি বেলিকে। মায়ের থেকে একেবারে বিদায় নিয়ে বেলি আর ইরফান বেরিয়ে পড়ে। একটা রিক্সা ধরে উঠে যায় বেলি আর ইরফান। 10 মিনিটের রাস্তা, তাই বেশ একটা ঝামেলাও হয়নি পৌঁছাতে তাদের। বেলি পুরো একটা রাস্তা চুপচাপ ছিল। ইরফান প্রথমে ভেবেছে তার মায়ের জন্য মন খারাপ, তাই সে তেমন কিছুই বলেনি। বাড়ি পৌঁছে শ্বশুরকে সালাম করে নেয় বেলি। ঘরের ভেতরে গিয়ে বেলি একটু অবাক হয়ে যায়। পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে, অথচ ইরফান একজন কাজের মহিলা ঠিক করে দিয়েছিল। সেই মহিলা থাকা সত্ত্বেও ঘরবাড়ির এই অবস্থা, তাই ইরফান রাগারাগি করে। অন্যদিকে বউয়ের হাতে রান্না খাবেন বলে রহমান আলী বাজার করে এনেছেন বিকালে। তা দেখেও ইরফান ফোপাতে থাকে। এখন এই সন্ধ্যার পর বেলিকে আবার চুলার কাছে যেতে হবে। গ্যাস হলে সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হচ্ছে মাটির চুলা বলে। কিন্তু বেলি একেবারের জন্য বলেনি যে তার রান্না করতে সমস্যা হবে। তাই বুদ্ধি করে আগে আগে ইরফানের রুমের বিছানার চাদর পাল্টে নতুন চাদর বিছিয়ে পুরো রুম পরিষ্কার করে দেয় বেলি। নয়তো দেখা যাবে ইরফান রাতে বাহিরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু রুমে আসবে না। 1 ঘন্টার মতো সময় নিয়ে সব পরিষ্কার করে দেয় বেলি। আর কাল সকাল সকাল পুরো বাড়ি পরিষ্কার করে দিয়ে যাবে, কারণ তারা দুপুরের বাসে যাবে। এর মাঝে রহমান আলী ডাক দেয় বেলিকে। বৌমা, ও বৌমা। জি বাবা। এখন কি রান্না করবা, নাকি কালকে করবা? বাবা, এক্ষুনি যাইতেছি আমি পাকের ঘরে। আপনার ছেলের রুমটা পরিষ্কার করলাম একটু বাবা। ও বাবা, খালা কি কাজ করে? সব কিছু এমন এলোমেলো কেন বাবা? কি জানি, মহিলায় কি সতর বতর কাজ করে, বুঝি না আমি। আচ্ছা, কাল সব বুঝিয়ে দিয়ে যাব আমি। আচ্ছা। শ্বশুরের সাথে কথা বলে বাজারের ব্যাগ নিয়ে বেলি রান্নাঘরে যায়। রান্নাঘরে সব কিছুই রাখা আছে তাদের। এইদিকে ইরফান ওদের বাড়ির ঘাটে বসে আছে। এরই মাঝে রুবির ফোন আসে। আশেপাশে তাকিয়ে ফোন রিসিভ করে ইরফান। হ্যাঁ। কবে আসবা? কাল। তাহলে আমায় এসে নিয়ে যাবা? অসম্ভব, নিজে যেমন গেছো ঠিক তেমন আসবা। মানে কি? মানে আমি যা বললাম তাই। নিজে গেছো আর নিজেই আসবা। আর যদি না আসি, তাহলে আলহামদুলিল্লাহ আমি বেঁচে যাব। এত সোজা? রাখছি। লাইন কেটে দেয় ইরফান। ইদানিং রুবিকে তার অসহ্য লাগে। ইচ্ছে করেই কথা বলে না সে রুবির সাথে। কেন জানি বেলির আশেপাশে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ইরফান। ইরফানের মনের ঘরে তারই অজান্তে এখন বেলির বিচরণ। তার মনে এক এক সময়ে এক এক ভাবনা। কখনো মন চায় বেলিকে নিয়ে হারাতে ওই দূর অজানাতে, আবার কখনো মন চায় নিজেই হারাতে বেলির মাঝে কিছু তো একটা আছে যা ইরফানকে খুব করে টানে। মোবাইলটা অফ করে বাড়ির মধ্যে ঢুকতেই দেখে উঠানের এক সাইডে রান্নাঘরে আলো জ্বলছে। ইরফান পা বাড়াতেই দেখে বেলি রান্না করে। একা হাতে এই রাতের বেলা রান্না করছে মেয়েটা। ঢাকাতে তো মিনু সাহায্য করত, কিন্তু এখানে তো একদম একা। বেলি এতটাই শান্ত যে বেলির হাতে ঘটিবাটিও শব্দ করতে পারে না। ইরফান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরের ভেতর চলে যায়। নিজের রুমে ঢুকে সে রীতিমতো অবাক হয়ে যায়। সব কিছু পরিষ্কার, বিছানা চাদর থেকে শুরু করে রুমে যা যা ফার্নিচার ছিল সব পরিষ্কার করা, এমনকি রুমের পাপোশটা পর্যন্ত পরিষ্কার করা। ইরফানও বুঝে যায় এটা বেলি ছাড়া অন্য কারো কাজ না। ইরফান বুঝে উঠতে পারে না বেলি এত কাজ করে কিভাবে। বেলির জায়গায় রুবির কাছে যদি তার বাবা আজকে রান্না আবদার করত, হয়তো এই জীবনেও তার বাবার সেই আবদার পূরণ হতো না। আর সে জায়গায় বেলি বিনা কথায় সব করে। এসব ভাবতে ভাবতে বেলির ডাক পড়ে। শুনছেন?
শুনছেন ঘুমিয়ে গেছেন? ওহ, তুমি? চোখটা লেগে আসছিল। খাবার বাড়ছি, খেতে আসেন। হুম। ইরফান বেলির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার নিজেরই খেয়াল নেই। হয়তো এরই মাঝে বেলি সব রান্না হয়ে গেছে। ইরফান আর দেরি না করে খেতে চলে যায়। সেখানে ইরফানের বাবা রহমান আলী তার জন্য অপেক্ষা করছে। ইরফান ও রহমান আলী খাবার খাবে। এমন সময় রহমান আলী বেলিকে তাদের সাথে খেতে বলে। বৌমা, জি বাবা, আমাকে সাথে খেয়ে নাও। আহ, আপনারা খান বাবা, পরে আমি খেয়ে নিব। পরে তুমি কি একা একা খাবা নাকি? মা, এক্ষুনি বসে পড়ো। বাবা, আপনারা খান। বাবা বলতেছে তো বসার জন্যে। বসে খেয়ে নিলে কি হবে তোমার? ইরফানের এমন কথায় ভয় পেয়ে যায় বেলি, কারণ কথাটা একটু জোরেই বলেছে ইরফান। তাই রহমত আলীও ইরফানকে ডাক দেয় এই ব্যাপার নিয়ে। ইরফান, বৌমাকে ধমকাস কেন তুই? আমি তো বলতেই আছি, মাতব্বারি করবি না একদম। এটা আমার মা। মা, তুমি বসো, আমার সাথেও কয়টা খেয়ে নাও। শ্বশুরের কথায় বেলিও খেতে বসে যায়। রহমান আলীর অনেক দিনের শখ ছিলেন লাউ চিংড়ি খাবেন, তা আজ বেলি পূরণ করে দিয়েছে। ইরফানের জন্য আলাদা করে মাছ ভুনা আর চিকেন ঝোল করেছে, আর তার বাবার জন্য লাউ চিংড়ি, পুঁটি মাছ ভাজা, চিংড়ি ভর্তা করেছে বেলি। বেলি শুধু একটু ভর্তা দিয়ে অল্প কয়টা ভাত খেয়েছে। ইদানিং খাওয়ার প্রতিও তার অরুচি ধরে গেছে। কিছুই খেতে ভালো লাগে না তার। কিরে মা, এই কয়েকটা ভাত নিলি? বাবা, এই কয়টাই বেশি। হায় হায়, বলি কি, এমনি খেলে তো অসুস্থ হয়ে যাবি। না বাবা, আমি ভালোই আছি। ইরফান আর চোখে নজর দিয়ে বেলিকে দেখে। কিছু তো একটা হয়েছে বেলির, কেমন জানি লাগছে তাকে। বেলি তো এইভাবে থাকে না, শান্ত থাকে, কিন্তু এমনভাবে থাকে না। এটা ইরফানের খটকা লাগছিল। ইরফান আর কিছু না বলে চুপ করে খেয়ে উঠে যায়। এইদিকে বেলিও সব গুছিয়ে রেখে রুমে যায়। ইরফান তো খাটে শুয়ে মোবাইল টিপছে। ইরফানের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে বেলি। এই সেই রুম, আর সে এই সেই খাট, যেখান যেখান থেকে ইরফান পাশুরাতেই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলেছিল, তুই যদি এক বাপের জন্মের হয়ে থাকিস আমার আশেপাশেও ঘেঁষবি না। কথাটা আজও মনে আছে তার। আর তারপর একদিন ভুলবশত দুধ পড়ে যাওয়ায় জুতা মেরেছিল। নিয়তি বড্ড বেশি খেলা করে গেছে বেলির সাথে। নিয়তি বেলির কাছ থেকে শুধু নিয়েই গেল, বিনিময়ে কিছু দিয়ে গেল না। এই সব কিছুক্ষণ ভেবে তারপর ফ্লোরে মাদুর পাততে থাকে বেলি। বেলির মাদুর পাতা দেখে ইরফান তাকিয়ে থাকে বেলির দিকে। তারপর অত্যন্ত ঠান্ডা মাথায় নিচু স্বরে বেলিকে ডাক দেয় ইরফান। বেলি, জি। মাদুর কেন পাতো? এখানেই শুভ। বিছানায় কি হয়েছে? আমি এক বাপের জন্মের। কথা শুনেই ইরফান কিছু উপলব্ধি করতে পারে, আর তখনই খাট থেকে নেমে বেলির কাছে যায় সে। বেলির বাম হাতটা ধরে আর বলে, কেন? আমি কোনো রকম তামাশা চাই না। খাটেই শুবে তুমি, যাও। আমি এখানেই ঠিক আছি। এমন আছাড় দিব? যাও খাটে। তবুও বেলি দাঁড়িয়ে আছে সেখানে। ইরফানের মেজাজ খারাপ হয়ে যায়। টানতে টানতে বিছানার কাছে নিয়ে যায় সে বেলিকে। তারপর জোর করে শুইয়ে দেয় বেলিকে। যদি উঠেছে তো আমার থেকে খারাপ কেউ হবে না। এভাবে জোর করলে কি মুখের কথাটুকু ফেরত নিতে পারবেন? কথায় আছে, বন্দুকের গুলি, ধনুকের তীর, ফেলে দেওয়া থুতু আর মুখের কথা কিছুই ফেরত নেওয়া যায় না। শুভরাত্রি। এইটুকু বলে বেলির চোখ বন্ধ করে ফেলে। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে বেলির দিকে, তারপর নিজেও এ পাশে এসে শুয়ে যায়। একটা সময় সেও ঘুমিয়ে যায়। গভীর রাতে ইরফানের ঘুম ভাঙে কারো কান্নার শব্দে। ইরফান ঘুম থেকে উঠে দেখে বেলি পাশে কাঁদছে। এত রাতে কী জন্য এইভাবে কাঁদছে সে? প্রশ্নটা মাথাতে এলেও তাৎক্ষণিক সে কী করবে বুঝতে পারছিল না। অন্যদিকে বেলিও ঠুকরে কাঁদছে। ইরফানের আর সহ্য হয়নি। ইরফান বেলির কাঁধে হাত দিয়ে বেলিকে এক পাশ থেকে সোজা করে শুইয়ে দেয়। কি হয়েছে? এত রাতে কাঁদছো কেন? বেলি, কি হয়েছে বলো? একটা দাড়ি পাল্লা, তার দুটো পাল্লার এক পাশে সুখ আর অন্য পাশে দুঃখ। মাপলে কেন দুঃখের পাল্লায় ভারী হয়, বলতে পারেন? বেলির এমন কথায় স্তব্ধ হয়ে যায় ইরফান। ড্রিম লাইটের আলোতে ইরফান বেলিকে দেখছে নিবিড়ভাবে। বেলির চোখের পানিগুলো চিকচিক করতেছে। বলুন না, কেন সুখের চাইতে দুঃখের পাল্লাটা ভারী হয়? বেলি, কেঁদো না, আমার সুখ চাই। বেলি, হ্যাঁ, আমার সুখ চাই। আজকে আপনার কাছে আমি অধিকারটুকু চাই, দেবেন? এই বলেন, দিবেন?
আমি সহ্য করতে পারি না এইভাবে থাকতে, আমার কষ্ট হয়। আমি মরে যাব এভাবে থাকতে থাকতে। বেলি, কী সব বলছো? শুনেন না, আজ আমায় একটু ভালোবাসবেন? আমার দিকে দেখেন, আমার আপনাকে চাই। আপনার এই শরীরটা আমার চাই, আপনার অংশ চাই আমি। শুনতে পাচ্ছেন আপনি? আমার আপনাকে চাই। এতদিন পর আজ চাইছি আপনাকে। দিবেন না আমায় আপনাকে? ইরফান, এই দিকে দেখেন, এক রাতের জন্য চাই আপনাকে। এই শরীরটা আপনার শরীরকে চাই ইরফান। আমার দিকে তাকান। ইরফান, চুপ করে থাকবেন? কিছু বলবেন না? ইরফান, এমন কিছু যেন না হয়। আপনি আসলেন আমার কাছে, কিন্তু আপনাকে পাওয়ার জন্য আমি রইলাম না। ইরফান আর কথা না বলে থাকতে পারেনি। ওই অবস্থাতেই বেলিকে জড়িয়ে নেয় ইরফান। বেলিও ইরফানকে জড়িয়ে নেয়। আজ বেলি ধরা দিয়েই দেয় তার ভালোবাসার কাছে। ইরফানের স্পর্শ পেয়ে বেলিও আঁকড়ে ধরে ইরফানকে। আজ বেলি কাঁদছে, ঢুকরে কাঁদছে, আর ইরফানকে বলছে, ইরফান, আজ কোনো কথা না বলি, আজ শুধু ভালোবাসুন, কোনো শর্ত ছাড়া ভালোবাসুন আমায়। বেলির কথা ইরফান বেলিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। নিজের গায়ের কাঁথাটা সরিয়ে বেলির কাঁথার নিচে ঢুকে ইরফান। বেলির গায়ের ওড়নাটা সরিয়ে নেয় সে। বেলির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয় ইরফান। বেলির নিঃশ্বাস যেন সেখানেই বন্ধ হয়ে যায়। বেলির হাতের বন্ধনে নিজের হাত আবদ্ধ করে নেয় ইরফান। শরীরের নিচে দুজোড়া পা একে অপরকে জড়িয়ে নেয়। ইরফানের ডান হাতটা বেলির কাল গলা কাঁধে স্পর্শ করে যায়। এক সময় হাতটা বেলির পিঠে চলে যায়। বেলির বাম কাঁধ থেকে ইরফান জামাটা টেনে নিচে নামিয়ে নেয়। বেলি যত শক্ত করে পারে আঁকড়ে ধরে ইরফানকে। বাহিরে ডাহুক পাখি ডেকে যায়, সাথে ঝিঝি পোকার শব্দ। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। সেই আলোয় দুটো শরীর মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ভালোবাসাগুলো জানান দিচ্ছে। পুরো ঘর জুড়ে চাপা আর্তনাদ। আজ কারো মুখে কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ ছাড়া। মিলনের মাঝে ক্লান্ত শরীরে ইরফান যখন বেলিকে জড়িয়ে নেয়, ঠিক তখনই বেলির নিঃশ্বাস জোরে পড়া শুরু করে। একটা সময় বেলির পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। বেলি দুই হাত দিয়ে ইরফানের বুকে চেপে ধরে রাখে আর শ্বাস ফেলে। মনে হচ্ছিল তার কষ্ট হচ্ছে। ইরফান বেলির গালে হাত দিয়ে বেলিকে সেন্সে ফেরানোর চেষ্টা করে। বেলি কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলে। চোখ দিয়ে স্রোত বইছে পানির। ইরফান বুঝতে পারে বেলির হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। ইরফান উঠে বেলির হাতে পায়ে মালিশ করছে, কিন্তু বেলির শ্বাস আরও বেড়ে যায়। গলা কাটা মুরগির মতো তপড়াচ্ছে বেলি, কিন্তু কিছুই করতে পারছে না ইরফান। বাবা বাবা বলে কয়েকবার নিজের বাবাকে ডাকে ইরফান, কিন্তু তার বাবারও খবর নেই। ইরফান বেলির হাত পা টিপে দেয়, ডলে দেয়, বেলির মুখে শ্বাস দেয়। হঠাৎ বেলি কেসে ওঠে। ইরফান বেলির দুই গাল তার দুই হাত দিয়ে জড়িয়ে নেয়। ইরফান বুঝতে পারছে যে বেলির খুব কষ্ট হচ্ছে। মুহূর্তের মাঝে শরীরের সব উত্তেজনা শেষ হয়ে যায়। বেলি বহুত কষ্টে কিছু কথা বের করে মুখ থেকে, তবে শ্বাসকষ্টের জন্য সবটা আসে না। কথা তবুও চেষ্টা করে সে। বলেছিলাম না, সময় হয়তো নাও থাকতে পারে আপন করে নিতে আমায়। কত মেরেছেন আমায়, কত আঘাত দিয়েছেন। এখন আপনি মুক্ত, আমি আপনাকে মুক্ত করে দিয়ে চলে গেলাম। ইরফান অশ্রু চোখে বেলিকে বারবার ডাকছে, আর বেলির শ্বাস আরও বেড়ে গেছে। ইরফান বেলিকে বারবার ঝাঁকড়াচ্ছে, কিন্তু এক সময় বেলি নিস্তেজ হয়ে যায়। ইরফান কয়েকবার বেলি বলে চিৎকার করে, কিন্তু বেলি আর সাড়া দেয় না। নাকের কাছে হাত নিতেই দেখে বেলির আর নিঃশ্বাস পড়ছে না। বেলি মারা গেছে। হ্যাঁ, বেলি মারা গেছে। বেলির চোখ দিয়ে দম গেছে। শান্ত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে সে। এই অন্ধকারে বেলি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সকালবেলা প্রায় 9টায় ইরফানের ঘুম ভাঙে, তাও বেলির ডাকে। বেলি কয়েকবার ডাকে ইরফানকে। ঘুম থেকে উঠে ভ্যাবলার মতো বেলির দিকে তাকিয়ে থাকে ইরফান। কাল রাতে স্বপ্নটা এখন অবধি তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ইরফানকে এমন দেখে বেলি প্রশ্ন করে, কি হয়েছে? এই যে কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন যে? এই যে কি হলো? উঠেন, নাস্তা বাড়ছি। তুমি যাও, আমি উঠতেছি। বেলি ইরফানের কথায় চলে যায়। আর ইরফান খাটে বসে কাল রাতে স্বপ্নটা নিয়ে ভাবতে থাকে। এটা কি স্বপ্ন ছিল? এমন ভয়াবহ স্বপ্ন, তাও বেলিকে নিয়ে। এর আগে কখনো দেখেনি ইরফান।
মাত্র প্রায় 10 মিনিট পর সে বিছানা থেকে নামে। কলপার গিয়ে দেখে বেলি আগে থেকে ইরফানের জন্য ব্রাশ, পানি, টাওয়াল সব এনে রেখেছে। ইরফান শুধু গিয়ে মুখ ধুবে। বেলি সব কাজ কেন জানি ইরফানের খুব ভালো লাগে, কিন্তু স্বপ্নের কথা আবারও মনে পড়ে যায় তার। তবুও নিজেকে শক্ত রেখেছে সে। হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসে পড়ে ইরফান। বেলি নাস্তা নিয়ে রাখছে আর নিজেও সেখানে দাঁড়িয়ে আছে। ইরফান নাস্তা খেতে বসেছে। তুমি খেয়েছো? হ্যাঁ। বাবা কই? বাজারে গেল দেখলাম। আচ্ছা শোনো, সব গুছাও, বিকেল 4টার গাড়িতে যাব আমরা। সব গুছানোই আছে। ওকে। এটা কি রান্না করেছো? দই পেতেছিলাম। কখন? আমি যে দেখলাম না। রাতে পেতে রেখেছিলাম। ও, এত গুণ পাও কই? তবুও মন পাওয়ার গুণ নাই। বেলির কথাটা আস্তে আস্তে বললেও ইরফানের কানে ঠিকই গেছে। ইরফানের কান হচ্ছে হরিণের কানের মতো, খাড়া খাড়া কান, তাই তো আস্তে কথাও কানে যায়। বেলি সব কিছু গুছিয়ে রেখে রান্নাঘরের দিকে যায়। ওইদিকে কাজের মহিলাটাও চলে আসে। বেলি তার সাথে কথাই লেগে যায়। কেমন আছেন খালা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কিরাম আছো? আমিও ভালো। খালা, আপনাকে কি বাবা বেতন কম দেয়? না তো। তাহলে খালারা ঘর বাড়ি এত নোংরা রাখেন কেন? আমি কাল এসে দেখি এই অবস্থা। আজকে সকালে বাবার রুমের, ইরফানের রুমের, সামনের রুমের চাদর পর্দা সব ধুয়ে দিছি। মাকড়সার বাসাগুলোও পরিষ্কার করেন না। বাবার বয়স হয়েছে খালা, আপনার ভরসায় তো তার ছেলে তারে এখানে রাখছে, তাই না? আমি তো সবই করি। আপনি সব করলে আমাকে সব করতে হতো না খালা। বয়স্ক মানুষ, একটু দেখে শুনে রাখবেন খালা। আচ্ছা, আর কি কি কাম আছে কও, আমি কইরা দেয়া যাই। আজকে আর কোনো কাজ নাই, সব কাজ শেষ করে ফেলছি আমি। এত তাড়াতাড়ি? আমি সেই ভোরে থেকে সব কিছু করছি খালা। আমরা আজকে চলে যাব। আপনি বাবাকে দেখে রাখেন খালা, আর কাল থেকে আইসেন। আচ্ছা, তাহলে আমি যাইগা। আচ্ছা যান। জানালা দিয়ে সবটা শুনে নেয় ইরফান। বেলি সব দিক দিয়েই সম্পূর্ণ, কাজে কর্মে আচার ব্যবহারে। কেন যেন আগে বেলিকে মনে ধরল না ইরফানের। এটা ভেবেই ইরফান এখন মাথা ফাটায়। সবাই ঠিকই বলে, বেলি আসলেই ফুল, সদ্য কলি থেকে ফোটা এক নিষ্পাপ ফুল, এক নিষ্পাপ বেলি ফুল। দুপুর প্রায় 12টা নাগাদ রুবির ফোন। ইরফান তখন পুকুর ঘাটে বসা। রুবির ফোনগুলো সে দেখতে পাচ্ছে, কিন্তু আজকে ইচ্ছে করেই ফোন ধরছে না সে। তার ভালো লাগছে না রুবির সাথে কথা বলতে, তাই সে ফোন ধরেনি। প্রায় 7-8টা ফোন দেয় রুবি। ইরফান তখন ফেসবুকে ছিল। রুবি ফোন দেওয়ার পর ফেসবুক লগ ইন করে ইরফানকে অ্যাক্টিভ দেখতে পায়। ঢাকায় বসা রুবির মাথায় আগুন ধরে যায়। উল্টাপাল্টা টেক্সট করতে থাকে ইরফানকে সে। আমি ফোন দিলে তুমি ফোন ধরো না কেন? আমাকে এখন মজা লাগে না, তাই না? লাগবে কিভাবে? এখন তো বউ আর একটা আছে, তাই না? গ্রামে বসে থেকে কার ফালাও? বেলি এত ভালো কিভাবে হলো? এই না ওরে দেখতে পারতা না? ও, বুঝতে পারছি, যেন ভালো ঝড় তুলতে পারে, তাই না? তাকে এমন এনজয় করো, ওকে যখন খাও। তুমি তো দারুণ খেলোয়াড়, একসাথে দুইটারেই খেতে পারো। ক্ল্যাপ হবে তোমার জন্য। গাছেরও খাও, তলারটাও কোরাও। বাহ, তোমার তোমার পাওয়ারের তারিফ করতে হয়। ট্রাস্ট মি, দারুণ পাওয়ার তোমার। ওরে প্রেগনেন্ট করে ঢাকাতে নিয়ে এসো কেমন? রুবির মুখ থেকে এমন অশ্লীল আর নোংরা ভাষাগুলো আর সহ্য হয়নি ইরফানের। একজন উচ্চশিক্ষিত মেয়ের মুখ থেকে এইসব নোংরা মানসিকতার অশ্লীল ভাষা কিভাবে আসে, এটাই সন্দেহের। ইরফানের শরীর তখন রাগে কাঁপতে থাকে। এই মুহূর্তে যদি রুবি তার সামনে থাকতো, তাহলে সে রুবিকে জবাই দিত। ইরফান সাথে সাথে ফোন দেয় রুবিকে। রুবিও ফোন রিসিভ করে। ইরফান রুবিকে হ্যালো বলারও সুযোগ দেয়নি। ফোন দেওয়ার সাথে সাথে শুরু করে, তুই কি মানুষের বাচ্চা? ওই খবরদার, এই চুপ, জানোয়ার মেয়ে, বেদব মেয়ে। কাকে কি বলস তুই? কাকে কি বলস? তোকেই বলি, বুঝোস না তুই? ওয়াও, তুই এখন আমাকে তুই তুকারিও করস? করবো না। তুই করস কেন? আমাকে কি বেলি পাইছস নাকি তুই? ভাগ্যিস, ভাগ্যিস তুই বেলি না, কারণ তুই বেলির পায়েরও যোগ্য না। খবরদার ইরফান, মুখ সামলাও। আমার নাম মুখে নিবি না তুই। তুই এসব কি লিখেছিস? তোর মুখ এত নোংরা কেন? তুই না ইংলিশে গ্র্যাজুয়েশন করেছিস? তোর মুখ এত খারাপ কেন? তো আমি এত খারাপ কেন?
খারাপ এখন? আলবাত খারাপ। শুধু খারাপই না, তুই স্বার্থপর মহিলা। তুই কেমন মেয়ে হলে কিভাবে নিজের স্বামীর পাওয়ার নিয়ে কথা বলিস? ছি, ও বলাতে এখন খারাপ হয়ে গেছি? এটা কি ভালো কথা ছিল? কসম আল্লাহ, তুই আমার সামনে থাকলে এক্ষুনি তোরে জবাই দিতাম। শুকর আদায় কর। আমার গায়ে হাত তুললে দেখো খালি একবার, হাতটা মুচড়ে ভেঙে দেব। মিনিটও লাগবে না আমার। এতেই বোঝা যায় তুই কতটা ভালো। কেন এখন হাত ভেঙে দিবি কেন? আমি যখন তোর কথায় বেলিকে মারতাম তখন খুব মজা লাগতো, তাই না? বড্ড বেশি বেলি বেলি করতেছো। আমিও দেখবি কয়দিন থাকে ওই বেলি। যে মেয়ের মুখ থেকে এত নোংরা ভাষা বের হয় সে আরও জঘন্য হতে পারে। আর হ্যাঁ রবি, শুন, বেলি বড্ড বেশি বোকা। না হয় এতদিনে আমি আর তুই জেলে থাকতাম, কারণ আমি সব থেকে বেশি অপরাধী ওর কাছে। আর সেই পাওয়ারের কথা বললি না তুই? তাহলে শোন, আমি এই ইরফান আহমেদ এখন অবধি শুধু তোকেই ছুঁয়েছি। আর রইল কথা, ওইটাও তোর সাথেই। তুই ব্যতীত এখন অবধি অন্য কারোর সাথে আমার কিছুই হয় নাই। না হয়েছে আমার বিবাহিত বউ বেলির সাথে, না অন্য কারোর সাথে। তোর মুখ এত খারাপ যা ভাবতেও অবাক লাগে। আপাতত আমাকে না করবি ফোন আর না করবি মেসেজ। ভালো থাক। ইরফান লাইনটা কেটে দেয়। তার প্রচুর পরিমাণ রাগ উঠেছে, তাই যতটুকু পেরেছে আপাতত ফোনেই ঝেড়েছে। ইরফান পুকুর ঘাট থেকে বাড়ির ভেতরে এসে দেখে তার পাশের বাড়ির চাচাতো ফুপাতো বোনেরা সবাই মিলে বেলিকে ধরছে। বেলি খেলতে বলেছিল সবাই। ভাবি আসো খেলি। কি খেলবো? কিত কিত। না গো, একটু পরে আজান দিবে আর বাবাও চলে আসবে। গোসল করব, নামাজ পড়ব। আজান দিতে এখন 1 ঘন্টা বাকি। তোমরা খেলো, আমি দেখি। আগে তো খেলতা ভাবি, ঢাকা যেয়ে পাল্টায় গেছো। এমন কিছুই না গো, তাইলে খেলো। আচ্ছা তাড়াতাড়ি করো, বাবা আসার আগে। 9-এর ঘর বানাও। 4 কোণা খেলবা নাকি ক্রস খেলবা ভাবি? 4 কোণাটাই বানাও। আচ্ছা। বেলির এক ননদ কিতকিতের ঘর বানিয়ে ফেলেছে। ইরফান দূর থেকে সব দেখছিল। ইরফান আর সামনে এগিয়ে যায়নি, কারণ সে জানতো তাকে দেখলে বেলি আর খেলবে না। তাই সে দূরেই দাঁড়িয়ে আছে আর দেখছে বেলি কিভাবে খেলে। আয় শোনো, আমি আগে খেলবো কিন্তু। কেন ভাবি? কি কেন? আমি আগে খেলবো? তাহলে তো আমরা হাইরেই যাবো। তুমি তো একেবারেই সব শেষ দাও। আউটও হইতে পারি। তুমি আর আউট? আমি আগে খেলবো, দাও। তারপর বেলি গুটি নিয়ে খেলা শুরু করে। পাক্কা তো এক্কা দোক্কা তিনকা এক এক করে 9 পর্যন্ত খেলে দেয়। বেলি বরাবর এই ধরনের গ্রাম্য খেলা ভালো খেলতে পারে। ওনাটাকে পেঁচিয়ে খুঁচে তারপর খেলে সে। খেলার সময় লাফানোর জন্য চুলগুলো খুলে যায় বেলির। তখন তাকে একদম গায়ের মেয়ের মতো লাগছিল। ইরফান আর 1 মুহূর্তের জন্য দেরি করেনি। তাড়াতাড়ি মোবাইলটা বের করে বেলির কয়েকটা ছবি তুলে মুগ্ধ নয়নে বেলির ছেলে মানুষই দেখছে ইরফান। এক সময় আজান পড়ে যায় আর তাদের খেলাও শেষ হয়ে যায়। বেলি তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে ঘরে চলে যায়। লাফানোর কারণে পানির পিপাসা পেয়ে যায় তাই পানি খাওয়ার জন্য ঘরে যায় সে। ইরফান তখন ঘরে গিয়ে বেলির দিকে চেয়ে আছে। দিনের পর দিন এ যেন এক নতুন বেলি তার সামনে ধরা পড়ছে। তার সামনে এই বেলি ফুল একদম চুপচাপ শান্ত, কিন্তু অন্যদের সাথে 2 জায়গায় 2 রকম চরিত্র তার। ইরফানকে চেয়ে থাকতে দেখে বেলি তাকে ডাক দিয়ে ওঠে। কিছু বলবেন? এই যে, কিছু বলবেন? একাদুকো তো ভালোই খেলতে পারো। ইরফানের কথায় থতমত খেয়ে যায় বেলি। তার মানে ইরফান তার খেলা দেখে ফেলেছে, তাই তাড়াতাড়ি করে সেইখান থেকে উঠে যায় সে। কলপারে আপনার জন্য পানি তুলে দিতেছি, আপনি গোসল করতে আসেন। এই বলে বেলি উঠে যায়। তখন ইরফান হাতটা ধরে নেয় বেলির। এই বেলি ফুল সবার সামনে এত প্রাণবন্ত আর চঞ্চলা, তাহলে আমার সামনে এত নুইয়ে থাকে কেন? বেলি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। বেলি অত্যন্ত শান্ত নজরে ধীর গলায় বলে ওঠে। এই বেলি ফুল আগে হেসে উঠত, আর এখন এই বেলি ফুল প্রতিনিয়ত ঝরে যাচ্ছে। ঝরতে ঝরতে এক সময় হয়তো ঝরেই যাবে, কারণ এই বেলি ফুল আর সতেজ নেই। এই বেলি ফুল হলো ঝরে যাওয়া বেলি ফুল। গাড়ি আপন গতিতে ছুটে চলেছে, শরীরটা তো সাথে যাচ্ছে, কিন্তু মনটা গ্রামে মায়ের কাছে পড়ে আছে বেলির। মায়ের সাথে শুধু একটা রাতই থাকতে পারলো মেয়েটা।
আবার সেই ঢাকা শহরের ইট পাথরের মাঝে থাকতে হবে তাকে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা 9টা বেজে যাবে। বেলির চুপচাপ বসে থাকা দেখে ইরফানও কিছু বলেনি। সেও হয়তো বুঝতে পেরেছে বেলির মন খারাপ, তাই সেও বোবার মতো বসে আছে বেলির পাশে। রাস্তার পাশে গাছপালা আর মানুষজনগুলো ছুটে চলছে গাড়ির সাথে। একটু পরে মাগরিবের আজান পড়ে গিয়ে সন্ধ্যা নামবে চারপাশে। প্রকৃতি তার দিনের আলো ভুলে গিয়ে গোধূলির আলোয় নিজেকে মাতাবে আপন ভাবে। হঠাৎই রাজুর কথা মনে পড়ে যায় বেলির। রাজু মানুষটা এলো এলো তো এলো, এমন সময় এলো যেখানে সব কিছুই হাতের বাহিরে। রাজুকে খুব করে মনে পড়েছে বেলির। রাজুর সাথে তার দেখা, সে যখন ইন্টারে পড়ে। রাজু তখন শহরেই থাকতো। মানুষটা কাছে থেকেও দূরে চলে গেল। ইরফানের ডাকে রাজুর ধ্যান থেকে বেরিয়ে যায় বেলি। বেলি, জি, কিছু খাবা? না। কিছুই খাবা না? উফ। ইরফান আর জোর করেনি তাকে। বেলি চলাচলের পথে কখনোই কিছু খায় না। ইরফান আবার নিজ থেকেই বলা শুরু করে, মন খারাপ? না। তাহলে চুপচাপ যে? মায়ের কথা মনে পড়তেছে। আবার যাও এক সময়। হ্যাঁ। রবি আবু কি আজকে আসবে? জানি না। ফোন দেয় নাই? সে আপনার বউ, মান অভিমান ভুলে যান। আর তুমি? আমি তো আজ আছি কাল নেই। ঝরে যাওয়া ফুল কখনো আপন হয় না। মানে? কিছু না, আপনারা নিজেদের মান অভিমান মিটিয়ে নিন। বেলির কথা শুনে ইরফান আর কথা বাড়ায়নি। বেলির সব কিছু ইদানিং অন্যরকম লাগে তার কাছে। আগে বেলির আর এখনকার বেলির মাঝে অনেক পরিবর্তন। তবে আগের বেলি চুপচাপ ছিল, এখনকার বেলিও চুপচাপ। তবে এখনকার বেলি চুপচাপ থেকে এমন কথা বলে যা বুকের এ পাশে ঢুকে ও পাশ দিয়ে বেরিয়ে যায়। বেলি আবারও চুপ হয়ে যায়, তাই সেও চুপ হয়ে যায়। নিজেকে ঘৃণিত পুরুষ মনে হয় তার এখন। এই শান্ত মেয়েটাকে সে এতদিন এত মারধর করেছে। অন্যায় তো অনেক করা হলো, এখন না হয় প্রায়শ্চিত্ত করা হোক। এইসব ভাবতে ভাবতে ইরফানের সময় কাটছে, আর অন্যদিকে গাড়ি ছুটে চলেছে তার আপন গন্তব্যে। রাত প্রায় 9টা নাগাদ বাস স্ট্যান্ডে বাস এসে থামে। বেলিকে আস্তে আস্তে ডাকে ইরফান। বেলির এই এক দোষ, জার্নি করতে আসলে তার ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি শেষ হয়। গাড়িতে ওঠে এক ঘুম দেবে, আর সেই এক ঘুমে গন্তব্যস্থলে এসে সজাগ হয়। এর মাঝে গাড়ি তাকে পাতাল কিংবা স্বর্গে নিয়ে গেলেও সে বলতে পারবে না। ইরফানের ডাকে ঘুম ভেঙে এদিক ওদিক তাকায় বেলি। নামবা না, নাকি ঘুমাতে থাকবা? ঢাকা চলে আসছি। নামো। ঘুমালে আর কিছুই খেয়াল থাকে না তোমার। এত ঘুম যে কই থাকে আল্লাহ জানে। নামো তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে একটা সিএনজি ধরে ইরফান একটানে বাসায় চলে আসবে বলে। বেলি রাত 9টা বাজে, 9টা 30 বাজে। এখন গিয়ে রান্না করবা কখন? এখানে কোথাও একটা খেয়ে নিলে ভালো হতো না? বাসায় গিয়ে রান্না করেই খাওয়া যাবে। তা যাবে, কিন্তু আমি খুব ক্লান্ত। তোমার খাবার রান্নার আশায় বসে থাকবো না আমি। আচ্ছা, আপনি যা ভালো বুঝেন। ইরফান ইচ্ছা করেই বলেছে কথাগুলো, যাতে বেলি এই ব্যাপারে না করতে না পারে। তার শখ জেগেছে বেলিকে নিয়ে রেস্টুরেন্টে খাবে, আর যা রুবির সামনে কখনোই সম্ভব না। তবে সমস্যা ছিল, বেলি এর আগে রেস্টুরেন্টে কখনো যায়নি। তবু ইরফান চেয়েছে আজ সে যাক। তাই বেলিকে নিয়ে স্ট্রেট 11-এ চলে যায় ইরফান। সেখানে লিফট ছিল। ইরফান ভেবেছে বেলি লিফটে চড়তে জানে না, তাই সে সিঁড়ি দিয়েই উঠতে চেয়েছিল। কিন্তু বেলি ইরফানকে চমকে দিয়ে লিফটের সামনেই দাঁড়িয়ে যায়। এখানে দাঁড়ালে যে? ওপরে যাবেন না? কিন্তু এটা তো লিফট। আমি জানি এটা লিফট। আমি আরও একবার লিফট চড়েছিলাম। কোথায়? ঢাকাতেই। ফুপুর বাসায় আসছিলাম একদিন বাবার সাথে। ফুপাতো ভাই বোন আমাকে নিয়ে কই জানি গিয়েছিল, সেখানে এমন ঘরের মতো ছিল। তখন জানছিলাম এটা লিফট। আসেন, এটাই করেই যাই উপরে। ইরফান বেলির কথায় বেলিকে নিয়ে লিফটে চড়ে যায়। কয়েক সেকেন্ড পর লিফটের দরজা খুলে যায়। রেস্টুরেন্টটা একদম লিফটের দরজা বরাবরই। ইরফান বেলিকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যায়। পাশেই দুজনের একটা টেবিল রাখা আছে। এখানের খাবার অনেক টেস্ট হয়, খেয়ে দেখো, ভালো লাগবে। ও আচ্ছা, কি খাবা বলো? আপনি যা খাবার আনবেন তাই খাবো। খাবার আনাই না, অর্ডার করতে হয়। ও তাহলে করেন। তুই কী খাবা বলবা না তুমি? আমি তো জানি না কি পাওয়া যায়। চাইনিজ খাবার নাম শুনেছ কখনো?
হ্যাঁ শুনেছি। ওয়েটার সেট মেনু অর্ডার করেন। ইরফান দুটো সেট মেনু অর্ডার করে দেয়। বেলি রেস্টুরেন্টে হয়তো আসেনি, তবে এসব চাইনিজ, থাই, বাংলা নাম জানে, কারণ সে ইন্টারমিডিয়েট অবধি পড়াশোনা করেছে। তাই ততটা সমস্যা হয় না। তুমি চামচ দিয়ে খেতে পারবা? চামচ দিয়ে খেতে হয়? হ্যাঁ, চাইনিজ খাবারগুলো চামচ দিয়ে খেতে হয়। ও, পারবা খেতে? না হয় হাত দিয়েই খেও। সবাই চামচ দিয়ে তো খায়, তাহলে আমিও খাবো, সমস্যা নেই। আচ্ছা। বেলি আবারও চুপচাপ হয়ে যায়। কিছুক্ষণ পর ওয়েটার পানি নিয়ে আসে, আর বেলিও পানি খেতে শুরু করে দেয়। ইরফান দেখে বুঝে যায় যে বেলির হয়তো খুব পিপাসা পেয়েছে। এত পানি খাচ্ছ কেন? তেষ্টা পেয়েছিল। গাড়িতে বললেই পারতা। ইরফানের এই কথার জবাব নেই বেলির কাছে, তাই সে চুপ করে বসে আছে। প্রায় 15 মিনিট পর ওয়েটার এসে খাবার দিয়ে যায়। বেলি প্লেটের দিকে তাকিয়ে আছে। এক পাশে ভাতের মতো কি যেন আছে, অন্য পাশে সবজি, এক পাশে মুরগির বড় একটা টুকরো, আর সাথে ঝোল ঝোল কি যেন আছে। তাকিয়ে আছে প্লেটের দিকে সে, মনে মনে বলতে থাকে, এর থেকে ভালো ছিল ভাত মাছ একটা ভর্তা আর ডাল নিলে পেট ভরে খাইতে পারতাম। বেলির মনে মনে বলতে থাকা শান্ত চোখের চাহনিতে দেখে ইরফান পুরোটা বুঝিয়ে দেয় বেলিকে। এটার নাম ফ্রাইড রাইস, অনেকটা ভাতের মতোই। এটা ভেজিটেবল মানে সবজি, এটা মুরগির একটা তরকারি, এটাকে মশলা চিকেন বলে। আর এই যে পিসটা আছে, এটার নাম চিকেন ফ্রাই। চামচ দিয়ে কেটে খেতে পারলে খাও, না হয় হাত দিয়ে খাও, কোনো সমস্যা নেই। হো বললেও অনেকটা আনইজি ফিল হচ্ছিল তার। পরে দেখলো ইরফান চামচ দিয়েই খাচ্ছে, তাই বেলিও কাঁপা কাঁপা হাতে একটা চামচ তুলে নেয়। তারপর ইরফানকে অনুসরণ করে খাওয়া শুরু করে। এক চামচ মুখে দেওয়ার পর বেশ ভালো স্বাদ পায় বেলি। খুব মজার ছিল খাবারটা, তাই ইরফানকে দেখে দেখে সবটা খাবার শেষ করে বেলি। ফ্রাইটা হাত দিয়েই খায় সে, তার পক্ষে চামচ দিয়ে খাওয়া সম্ভব না। খেয়ে হাতটা টিস্যু দিয়ে মুছে নেয় সে। ইরফানই বলেছিল মুছতে, তাই সেও মুছে নেয়। হাত মোছার পর ইরফান বেলিকে কোকের গ্লাসটা এগিয়ে দেয়। বেলু একটু একটু করে কোক খায়। এর ফাঁকে ওয়েটার এসে বিল দিয়ে যায়। বেলি দেখলো ইরফান 1000 টাকার একটা নোট বের করে বিল বইয়ের ভেতরে দিয়ে ওয়েটারকে ডাক দেয়। এক্সকিউজ মি। ইয়েস স্যার, এখানে বিল দেওয়া আছে উইথ টিপস। থ্যাঙ্কস স্যার। ওয়েটার বিল নিয়ে চলে যায়। বেলি অনেকটা অবাক হয়ে তাকিয়ে থাকে, আর তার ভাবতে খুব কষ্ট হচ্ছে যে এখন 2জন মানুষ খেলো, আর বিল 1000 টাকা কিভাবে হয়। অথচ বেলি তো জানে না এইসব খাবারের দাম এমনই। ওইদিকে ইরফান তাড়া দিচ্ছে তাকে, তাড়াতাড়ি কোকটা শেষ করো, 10:30 বাজে অলরেডি। তাহলে আর খাবো না? কেন আর খাবো না? আর খাবো না। আচ্ছা তাহলে উঠো। জি। ইরফান টেবিল ছেড়ে উঠতে উঠতে একটা কথা ভাবছিল যে বেলি নিজেকে সব জায়গায় খাপ খাওয়াতে না পারলেও অন্যদের ছোট করে না, বা নিজেও ছোট হয় না। মেয়েটার বুদ্ধি আছে। অন্যদিকে বেলি টেবিল থেকে উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরতেই একজনকে দেখতে পায়। সেই একজনকে দেখে বেলির পায়ের তলার থেকে মাটি সরে যায়। ভদ্রলোক ওই পাশে একটা টেবিলে বসা আছেন, প্রায় 4 জনের মতো সাথে। প্রায় 1 বছর পর বেলি আজ তাকে দেখতে পেল। কলিজাটা মুহূর্তের মধ্যেই মুচড়ে উঠেছে বেলির। এটা কেমন পরিস্থিতি? বেলি যেখানে এইভাবে তাকে দেখবে, তাই সে একেবারের জন্য ভাবেনি। মুখ থেকে আচমকায় বের হয়ে যায়, রাজু ভাই। ভাগ্যটা ভালো, মুখ দিয়ে আওয়াজটা আসতে বের হয়েছে। তাড়াতাড়ি মুখটা সরিয়ে নিয়ে এসে একটু আগেই যাকে কল্পনা করলো, যার কথা মনে করে চোখের কোণায় পানি এলো, সেই মানুষটাই এখন তার চোখের সামনে। হ্যাঁ, ওই টেবিলে রাজু বসা আছে। বেলি কোনো রকম তাড়াতাড়ি বেরিয়ে আসে সেখান থেকে। বেলি চায়নি রাজু তাকে দেখে ফেলুক, তাই সে সেখান থেকে সরে যায়। ইরফান আর বেলির বাসায় আসতে আসতে প্রায় 11টা বেজে যায়। বেলি সেই তখন থেকেই দম ধরে আছে। এইভাবে এভাবে হঠাৎ রাজুকে দেখতে পাবে ভাবেনি সে। সে বাসায় এসেও একদম চুপচাপ হয়েছিল। ইরফান নিজের রুমে চলে যায়। বেলি কোনো রকম তাড়াতাড়ি বোরখাটা খুলে পুরো বাসা ঝাড়ু দিয়ে ফেলে। ইরফানের রুমে এসে দেখে ইরফান ওয়াশরুমে। ইরফান তখন গোসল করছিল। বেলি তাড়াতাড়ি ইরফানের রুমে সব ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়। 3 দিন পুরো বাসা বন্ধ থাকাতে হালকা ভাবসা গন্ধ হয়ে গেছে।
তাই বেলি পুরো বাসায় স্প্রে করে দেয়। এই সব কাজ করতে বেলি সময় নেয় 20-25 মিনিট। বেলি কাজ খুব দ্রুত করতে পারে। ওইদিকে ইরফান গোসল করে বের হয়ে এসে দেখে তার রুম পুরো ফিটফাট। তার বুঝতে 1 সেকেন্ডও লাগেনি এইসব বেলি করে গেছে। ইরফানের নিজেকে কেন জানি বেলির আশেপাশে রাখতে ইদানিং খুব ভালো লাগে। বেলিকে কাছে পেতেও খুব ইচ্ছা করে, কিন্তু স্বপ্নটা এখনো মাথায় জেঁকে বসে আছে। ইরফান টাওয়ালটা বিছানার উপর রেখে বেলির রুমের দিকে যায়, আর বেলি সব কাজ শেষ করে ওয়াশরুমে ঢুকে যায় গোসলের জন্য। ইরফানের টাইমিংটা বিফলে যায়। ইরফান রুমে আসার 1 মিনিট আগেই বেলি ওয়াশরুমে ঢুকে যায়। ইরফান এসে পুরো রুম খালি দেখে ওয়াশরুমের দরজায় দিকে তাকায়। বুঝতে পারে বেলি ওয়াশরুমে গোসল করতেছে, তাই সেও বসে পড়ে বিছানায়। আজ যদি ভেজা শরীরে বেলিকে একবার দেখা যায়, ক্ষতি কি? ইরফান বেলির রুমের আশপাশটা ভালো মতো খেয়াল করে। বেলি তার এই বাসায় বিগত 7 মাস যাবৎ, কিন্তু ইরফান একদিনের জন্য খোঁজ খবর নেয়নি বেলি কেমন আছে, কিংবা বেলির কিছু লাগবে কিনা। যা চাওয়ার তাও চাইতো বহু কষ্টে। বেলির রুমে তেমন কিছুই নেই। একটা খাট, তাতে সস্তা একটা তোশক আর 2টা বালিশ। এক পাশে একটা আলনা রাখা। আলনাটা এই বাসাতেই রাখা ছিল, আগের ভাড়াটিয়াদের ছিল। সে বেলির জন্য কিছুই আনেনি কখনো। এ নিয়ে বেলিরও কোনো অভিযোগ ছিল না। এইখানেই বেলির দোষ। বেলি নিজের জন্য কখনো কিছু দাবি করে না, আর ইরফানের কাছে তো কখনোই না। প্রায় 15 মিনিট পর বেলি ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে খাটে ইরফানকে বসা দেখে অনেকটাই অবাক হয় সে। রাত 12টা বেজে গেছে, অথচ ইরফান এখনো ঘুমায়নি। কাল তো তার অফিস। অন্যদিকে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। গোসল করে বেলিকে একদম স্নিগ্ধ আর পবিত্র মনে হচ্ছে। এক দৃষ্টিতে এইভাবে ইরফানের দিকে তাকিয়ে থাকাটা বেলির ভেতর থেকে গ্রাস করে দিচ্ছিল। তাই ইরফানের সামনে থেকে সরে যায় বেলি। আলনার কাছে এসে কাপড় গোছাতে গোছাতে কথা বলা শুরু করে বেলি। ঘুমান না এখনো? কাল না অফিস আপনার? হুম। তাহলে ঘুমিয়ে পড়েন। কেন, তোমার সমস্যা হচ্ছে নাকি? উফ। ইরফান উঠে বেলির কাছে যায়। 2 হাত দিয়ে বেলির কাঁধে হাত রাখে সে। ইরফানের এভাবে স্পর্শ করায় কেঁপে ওঠে বেলি। অন্যায়ের পাল্লাটা কি খুব বেশি ভারী বেলি? কি হলো বলো? আমরা তো এখন ঢাকাতে। আপনি তুই করেই বলেন। ইরফানের মেজাজটা সাথে সাথে বিগড়ে যায়। সাথে সাথে সে বেলিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। বেলিও হালকা স্মিত হেসে তাকায় ইরফানের দিকে। বলেছিলাম না, আবেগ দিয়ে সব চলে না। দেখলেন তো মুহূর্তে আমার জন্য নিজের মনে কিভাবে ঘৃণার জন্ম হয়। কাল হয়তো রবি আপু আসলে এই ধাক্কাটাই লাথিতে রূপ নেবে। আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আপনি যান, ঘুমিয়ে পড়েন। চোখে পানি আর ঠোঁটে হালকা হাসি রেখে ইরফানের দিকে তাকে কথাগুলো বলে দেয় বেলি। ওই মুহূর্তে বেলিকে দেখে ইরফানের ভেতরটা ফেটে যাচ্ছিল। বেলিকে তখন একদম অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আল্লাহ পাক যেন তাকে নিজ হাতে গড়ে ইরফানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ইরফান সোজা রুম থেকে বেরিয়ে যায় আর নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। সেই দরজাতে নিজের হাত দিয়ে এক খুশি মারে। বেলিকে এই হাত দিয়ে ধাক্কা মারলো আবার সে। কেন যে রাগটা বসে থাকে না তার। অন্যদিকে বালিশে মুখ চেপে কাঁদে বেলি। একে তো এই পরিস্থিতি, তার উপর আজকে এতদিন পর রাজুকে দেখা, আর এখন আবার ইরফান। সব মিলিয়ে বেলি পাগল প্রায়। বাবা, দেখতেছো তো তোমার বেলি ফুলের কত কষ্ট এখানে। ও বাবা, বাবা আমায় নিয়ে যাবা তোমার কাছে। তুমি আর তোমার বেলি ফুল একসাথে থাকবো বাবা। আর পারি না বাবা, আর পারি না। বেলি ফুলের শান্তি নাই বাবা, বেলি ফুলের শান্তি নাই। এইভাবে কাঁদছে আর বিলাপ করছে বেলি। তারপর একটা সময় ঘুমিয়ে যায় বেলি। এই ঘুমটাই তো এখন তার সঙ্গী। ঘুম থাকলে সে সব ভুলে থাকে, তাই হয়তো একেবারে ঘুম